জনশক্তি রপ্তানি, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে মালয়েশিয়া সহযোগিতা করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশটির প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে। আর স্বচ্ছতা নিশ্চিত করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রয়োজনীয় কর্মী নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বিকেলে তার সাথে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর প্রথম কোনো সরকার প্রধান হিসেবে 4 ঘন্টার সংক্ষিপ্ত সফর শুক্রবার দুপুরে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। রিপোর্টে জানাচ্ছেন রোকনউদ্দিন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রথম কোনো সরকার প্রধান হিসেবে 4 ঘন্টা সফরে শুক্রবার বেলা 2টায় ঢাকায় নামেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 2 দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফেরার পথে তার এই সংক্ষিপ্ত সফর। হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেয়া হয় গার্ড অব অনার। সেখান থেকে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একই গাড়িতে চেপে যান রাজধানীর একটি 5 তারকা হোটেলে। সেখানেই বেলা 3:30টায় একান্তে বৈঠক হয় প্রধান উপদেষ্টার সাথে। বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন সহ নানান বিষয়ে আলোচনা হয়। এরপর একই স্থানে হয় দ্বিপাক্ষিক বৈঠক। অংশ নেন 2 দেশের সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। বৈঠক শেষে 2 দেশের সম্মিলিত সংবাদ সম্মেলনে পুরনো বন্ধুকে স্বাগত জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ ও বিগত সরকারের গণহত্যা নিয়ে জানানো হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। We broadly had discussed 3 core areas of cooperation: political, trade and investment, cultural and humanitarian. We discussed the issue of safe repatriation of the forcibly displaced Myanmar nationals to Myanmar. We requested the Prime Minister to persuade Rohingya repatriation issue in ASEAN fora. We also discussed the possibility of increasing workers and professional intake from Bangladesh and multiple entry visas for them. আর বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, কর্মী নেবার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। I believe your effort to ensure that this new Bangladesh is Bangladesh which is such vibrant democracy and respect the rights of every single citizen in the country. Can we deny therefore the role of Malaysian professionals, and to an extent the role of many Bangladeshi workers? Now, that is why when you appeal for us to consider the issue of 7,000 or more who were duly registered but then lost that opportunity because of the political development and uprising here. সেখান থেকে বেলা 5:30টায় আনোয়ার ইব্রাহিম যান বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে। এ সময় 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হয়। বঙ্গভবন থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ সফর সঙ্গীরা যান হযরত শাহজালাল বিমানবন্দরে। আর সন্ধ্যার পর দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। হোয়াটসঅ্যাপ কথোপকথনে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেছুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিন ছাড়াও স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব M আকমল হোসেন আজাদ, যুগ্ম সচিব KM আলী আজম এবং তানভীরের নামে নিয়োগ বাণিজ্য সহ আরও অভিযোগ আছে। তাদের সুপারিশের বিভিন্ন মন্ত্রণালয়ে অসংখ্য আওয়ামী লীগের সহযোগীদের পদায়ন ও পদোন্নতি দেওয়া হচ্ছে বলে তথ্য রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে আজ দেখুন শেষ পর্ব। ডিসি নিয়োগ বাণিজ্যে অন্যতম মাস্টার মাইন্ড KM আলী আজম। ছাত্র জনতার বিপ্লবের পর 19 আগস্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে নিয়োগ পান। গভর্নমেন্ট অর্ডার তৈরি করা নিয়োগকৃতদের সঙ্গে সমন্বয় বিষয়ে মোবাইল কথোপকথনে প্রমাণ মেলে। এ কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ব্যক্তিদের সরিয়ে দেওয়ার জন্য যুগ্ম সচিব আলী আজম ও জিয়াউদ্দিন একসঙ্গে কাজ করেছেন। অন্যতম উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং প্রধান উপদেষ্টার অ্যাডমিনের মহাপরিচালক আহসান কিবরিয়াকে কোনো কাজের জন্য দায়ী করার বিষয়েও বলতে দেখা যায়। ঢাকার ডিসি হিসেবে নিয়োগ বিষয়ে সুপারিশ করতে তানভীর নামে একজনের সঙ্গে KM আলী আজমের ঘনিষ্ঠ কয়েক দফা বৈঠক করতে দেখা যায়।
এই তানভীরের চাহিদা অনুসারে ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পান শেখ হাসিনা সরকারের আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহিরুল ইসলামের একান্ত সচিব তানভীর আহমেদ। রেলপথ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে ২০ আগস্টে বদলি হওয়া আকমল হোসেন আজাদ ছিলেন তাদের আস্থাভাজন। পরে যদিও তাকে চাপে রাখার কৌশল হিসেবে অফিসারদের উস্কে দেওয়ার কথা বলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। বিধিবদ্ধ কমিটি কয়েকজন সচিবের নেতৃত্বে ৫৬ জন আওয়ামী লীগ সমর্থিত ডিসি নিয়োগ নিয়ে প্রতিবাদ করায় ১৬ বছরে বঞ্চিত এবং ছাত্র আন্দোলনের সমর্থকদের ৮ জনকে গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করেন আকমল হোসেন আজাদ। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২০১৩ সালের ডিসেম্বরে গুলশানের বাসা থেকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে বালুর ট্রাক দিয়ে বাঁধা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কৃষক দলের এই নেতা গুলশান থানায় বাদী হয়ে এই মামলা করেন। পুলিশ জানায় দ্রুতই তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। মেজবাহ হাসান জানাচ্ছেন বিস্তারিত। এই রক্তের গঙ্গা বইছে এই রক্তের গঙ্গার উপর দিয়ে তিনি তার নৌকা পাড়ি দিয়ে তিনি ক্ষমতায় বসবেন, সেই কথা আব্দুর রাশা সেটা ভুলে যেতে বলেন। ক্ষমতা দেখব কতদিন আটকে রাখতে পারেন, চলবে যতদিন এরকম করবেন আমাদের কর্মসূচি চলবে। ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর একতরফা নির্বাচন ঠেকাতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কেন বাধা দিচ্ছেন? বিএনপিকে ঠেকাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে শেখ হাসিনার নির্দেশে ১৪টি ট্রাক ও পিকআপ ভ্যান রেখে বিএনপির নেত্রীকে অবরুদ্ধ করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। আজকে রক্তের সাগরের নৌকায় চড়ে উনি হাওয়া খেতে যাচ্ছেন। দেখতে পাবেন কদিন পরেই তার পরিণতি কোনো শুভ হবে না, এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন। দীর্ঘ ১১ বছর পর সেই অভিযোগে মামলা হয়েছে। বালুর ট্রাক দিয়ে আটকে রাখার পরেই তাকে বাসা থেকে বের হতে দেয় নাই এবং তাকে বিষাক্ত পেপার স্প্রে যেটা নিক্ষেপ করেছিল, যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস থেকে নিষিদ্ধ করা ছিল, সেই ব্যাপারে আমরা মামলা করতে এসেছি। মামলার এজাহারে বলা হয় শুধু ট্রাক দিয়ে অবরুদ্ধ নয়, বেগম জিয়াকে হত্যা চেষ্টা করেছিল স্বৈরাচার সরকার। তাকে স্প্রে করা হয়েছে, সে তার বিষাক্ত স্প্রে করা হয়েছে, কাঁচতে কাঁচতে তার বমি চলে এসে দম বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর অশেষ রহমত যে উনি সুস্থ পরবর্তীতে সুস্থ হয়েছেন, নাহলে তাদের ইন্টেনশন ছিল সেদিনই তাকে হত্যা করা। স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নম্বর প্রধান আসামি করে এখানে ১১৩ জন আসামি দেওয়া হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৪০ থেকে ৩০০ জনের মতো আসামি করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে দ্রুত তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ। অভিযোগ পেয়েছি, আমরা অভিযোগটা যাচাই বাছাই করতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তৎপর আছি। অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি বিএনপি নেতাদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থান থেকে সবাইকে শিক্ষা নেবার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী সরকার মেনে নেওয়া হবে না। শুক্রবার গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মহানগর জামায়াত আয়োজিত মতবিনিময় ও সুধী সমাবেশে তিনি কথা বলেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বিভাজনের রাজনীতির সমাপ্তি হয়েছে উল্লেখ করে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোথাও কেউ চাঁদাবাজির সুযোগ পাবে না বলেও জানান ডক্টর শফিকুর রহমান। গাজীপুরের শিল্পাঞ্চল রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয়। জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে। শেরপুরে ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে আকস্মিক পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ২ উপজেলার ২০টি গ্রাম। এর সাথে যোগ হয়েছে ভারী বর্ষণ। এতে পানিবন্দী হয়ে পড়েছে এসব গ্রামের হাজার হাজার মানুষ। এদিকে ময়মনসিংহে নেতাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা।
শেরপুর থেকে কাকন রেজার পাঠানো রিপোর্টে বিস্তারিত। এভাবেই উজান থেকে নেমে আসে আকস্মিক এই পাহাড়ি ঢল। এর সাথে যোগ হয় 2 দিনের ভারী বৃষ্টিপাত। পানির তোড়ে ভেঙে যায় শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী এবং নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর বাঁধের কিছু অংশ। এতে তলিয়ে যায় ঝিনাইগাতি উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েন এই অঞ্চলের হাজারো মানুষ। আমার চলাফেরা করা খুব কষ্ট হয়েছে, খাওয়া দাওয়া কষ্ট হয়েছে এবং কি আস্তে আস্তে চলাফেরাও কষ্ট হয়েছে। আমরা 52 বছর যাবৎ ঝিনাইগাতির এই শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আছি। সরকার থেকে বারবার আমাদের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এখানে কিছুই করা হয় নাই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝিনাইগাতি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে ঝিনাইগাতি উপজেলা সদর থেকে শুক্রবার দুপুরের পরেই নেমে গেছে পানি। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আকস্মিক এই বন্যায় 5 উপজেলার আংশিক প্লাবিত হয়েছে। আমরা ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি, আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি যেখান থেকে আমরা অভিযোগ পাচ্ছি বা ফোন পাচ্ছি, সাথে সাথে সেখানে আমরা টিম পাঠাচ্ছি এবং পানিবন্দী পরিবার থাকলে আমরা তাদের শুকনো খাবারের জন্য ব্যবস্থা করছি। নালিতাবাড়ির চেল্লাখালী এবং ঝিনাইগাতি মহারশীর নদী রক্ষা বাঁধের বিভিন্ন জায়গা ভাঙা ছিল আগে থেকেই। মূলত এসব ভাঙা জায়গা দিয়েই পানি ঢুকেছে লোকালয়ে। বাঁধ মেরামতের জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এসব এলাকার মানুষ। এনটিভি নিউজ ডেস্ক। ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত 3:15 নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বদরুদ্দোজা চৌধুরীর বয়স হয়েছিল 94 বছর। তিনি স্ত্রী, 1 ছেলে, 2 মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত 2 অক্টোবর থেকে বদরুদ্দোজা চৌধুরী উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তার মেয়ে ডক্টর শায়লা চৌধুরী জানান, তার বাবা আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ এই রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী 1930 সালের 11 অক্টোবর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াখাটায় জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট কফিলউদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টি সহ সভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন। বি চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে 1978 সালে রাজনীতি শুরু করেন। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে 1979 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1991 সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন। 1996 সালে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। সবশেষ 2001 সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী 2001 সালের 14 নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 2002 সালের 21 জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। 2004 সালের 8 মে বি চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তার সহধর্মিনীর নাম হাসিনা ওয়ার্দা চৌধুরী। অধ্যাপক চৌধুরী 2 মেয়ে এবং 1 ছেলের জনক। তার বড় মেয়ে মুনা চৌধুরী পেশায় একজন ব্যারিস্টার, ছোট মেয়ে শায়লা চৌধুরী পেশায় চিকিৎসক এবং ঢাকার উত্তরা মহিলা মেডিকেল কলেজে অধ্যাপনা করেন। একমাত্র ছেলে মাহি বি চৌধুরী রাজনীতিবিদ। অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সকাল 8টায় তার নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর বাড়িধারা কূটনৈতিক এলাকায় বায়তুল আতিক জামে মসজিদে। রোববার সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সরকারি খাদ্য গুদাম থেকে 250 টন চাল লুট করা হয়েছে। এই ঘটনার পর খাদ্য কর্মকর্তাও পালিয়েছে। এর মধ্যে শুক্রবার সকালে 30 টন ও রাতে আরও 24 টন চাল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় শুক্রবার 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক HM রকিব হায়দার।
গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক গুদামে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। এ সময় চালের হিসেবে গড় মিল ও গুদাম কর্মকর্তা লাপাত্তা থাকায় গুদাম সিলগালা করে দেন তিনি। এরপর চাল উদ্ধারে অভিযান শুরু করে প্রশাসন। রাতেও বিভিন্ন গোডাউনে অভিযান চালানো হয়। বিভিন্ন গুদামগুলোতে তল্লাশি চালানোর পরে আমরা একটা জায়গা থেকে 600 বস্তা তথা 30 মেট্রিক টন চাল উদ্ধার করতে সমর্থ হই। সেই সাথে আইনগত ব্যবস্থার নেওয়ার জন্য যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইতিমধ্যে থানায় একটি মামলা দায়ের করেছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডিম মুরগির দাম। বাজারে পণ্য দুটির দাম দফায় দফায় বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে ব্রয়লার মুরগির। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের যৌক্তিক দাম 11 টাকা 87 পয়সা ঠিক করে দেয় সরকার। সেই হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় 143 টাকা। কিন্তু বাজারে ডিমের দাম অনেকটাই বাড়তি। ক্রেতাদের পাইকারি বাজার থেকে ডজন কিনতে হচ্ছে 165 টাকায়। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার কোনো লক্ষণ নেই। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে সরকারের বেঁধে দেওয়া দামের থেকে 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার। কেজি মিলছে 200 থেকে 210 টাকায়। কদিনের বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। বেশিরভাগ সবজির দামে 70 থেকে 80 টাকার উপরে। কেজিতে 150 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন। এটি হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপ। 6টি সংস্কার কমিশন এবং দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 2:30টায় বিএনপিকে দিয়ে সংলাপ শুরু হবে। সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন, প্রথমত তারা প্রধান উপদেষ্টার কথা শুনবেন। এরপর তারা রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইবেন। সবশেষ গত 31 আগস্ট রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা। আজ দুপুর 2:30টায় বিএনপি, বিকেল 3টায় জামায়াতে ইসলামী, বিকেল 3:30টায় গণতন্ত্র মঞ্চ, বিকেল 4টায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল 4:30টায় হেফাজতে ইসলাম, 5টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, 5:30টায় এবি পার্টির সাথে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেন। ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাত 3:15 নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বদরুদ্দোজা চৌধুরীর বয়স হয়েছিল 94 বছর। তিনি স্ত্রী, 1 ছেলে, 2 মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত 2রা অক্টোবর থেকে বদরুদ্দোজা চৌধুরী উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তার মেয়ে ডাক্তার শায়লা চৌধুরী জানান, তার বাবা আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। খ্যাতিমান চিকিৎসক এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী 1930 সালের 31 অক্টোবর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটায় জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে 1978 সালে রাজনীতিতে প্রবেশ করেন বি চৌধুরী। ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে 1979 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে 1991, 1996 এবং 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন বি চৌধুরী। পালন করেছেন শিক্ষামন্ত্রী, সংসদ উপনেতা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের
উপজেলার দায়িত্ব। অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী 2001 সালের 14 নভেম্বর বাংলাদেশের 14তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। 7 মাসের মাথায় রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। 2004 সালে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন এই দলের প্রেসিডেন্ট। আজ ঢাকায় 2 দফা, আগামীকাল শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় এবং বাদজোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাটায় চতুর্থ জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বি চৌধুরীকে। শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানি উঁচু জায়গা থেকে নামতে শুরু করেছে। নালিতাবাড়ী এলাকায় উঁচু জায়গা থেকে সকালের মধ্যে পানি নেমে গিয়েছে, তবে নিম্নাঞ্চলে আরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে 2 উপজেলার নিম্নাঞ্চলে 40টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সেনাবাহিনী 4টি স্পিড বোট উদ্ধার কাজে অংশ নেবে। প্রশাসনের তরফ থেকে বন্যার্তদের উদ্ধার এবং তাদের সহায়তা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে সাজ রব। ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিমা নির্মাণ। অধিকাংশ মন্দিরে প্রতিমা রং করার কাজও সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে গেট নির্মাণ, আলোকসজ্জা সহ আনুষঙ্গিক কাজ চলছে মণ্ডপগুলোতে। এবছরে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন এবং সার্বিক নিরাপত্তায় মণ্ডপগুলোতে সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের 5 উপজেলার 432টি মণ্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যেই মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং রং করার কাজও শেষ হয়েছে। শেষ মুহূর্তে গেট নির্মাণ, আলোকসজ্জা সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন মন্দির সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে পূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করায় চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি মণ্ডপে গিয়ে পরিদর্শন করছেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করছেন। এবার প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। 3 শতাধিক প্রতিমা নিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ করেছে রাধা গোবিন্দ সেবাশ্রম নিমতলা মন্দির। এই পূজা মণ্ডপের দর্শনার্থী শুধু বাংলাদেশ নয়, ভারত থেকেও অনেকে এখানে আসেন পূজারী হিসাবে। এখানে বছর জুড়ে নানা ধর্মীয় অনুষ্ঠান ও পূজা অর্চনা হয়ে থাকে। শিশুদের ধর্মীয় শিক্ষা দেবারও ব্যবস্থা রয়েছে এখানে। আগের বছরের তুলনায় এবার অনেক পুতুল হয়েছে, আবার সুন্দর দৃষ্টিভঙ্গি, অনেক কারুকলামও হয়েছে। আমাদের একটা মনোমুগ্ধকর পরিবেশ। বেড়ছি নিমতলা। আমাদের 12 মাসে 13 পার্বণ যতগুলো অনুষ্ঠান সবকিছু এখানে হয়, বিশেষ করে চৈত্র মাসে মহানাম যজ্ঞ। এছাড়া নেত্রকোনায় 468টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা, আর রোববার বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা। ওয়ালিউল্লাহ অলি, NTV নিউজ ডেস্ক। পূজার খবর জানতে এখন যাচ্ছি নেত্রকোনায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ভজন দাস। ভজন, পূজার প্রস্তুতি কেমন দেখছেন? শাওন, আপনি যা বলছিলেন, নেত্রকোনা জেলায় আমাকে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত জানিয়েছেন এবছর নেত্রকোনা জেলায় 468টি মন্দির এবং মণ্ডপে পূজা উদযাপন হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা শহরের নাগরা এলাকায়, যে শিব মন্দির, সেই শিব মন্দিরে এখানে পূজারীরা এবং যারা মূর্তির কারিগর এবং ডেকোরেশনের কারিগর, তারা ডেকোরেশনে কাজ করছে। আমি আপনাকে দেখাতে চাই তাদের কাজ। এই মুহূর্তে কাজ চলছে, তারা কাজে ব্যস্ত আছেন। এখানে যারা মূর্তির কারিগর ইতিমধ্যে মূর্তির কাজ সমাপ্ত করে তারা রঙের কাজ করছেন, রং তুলির আঁচড় দিচ্ছেন এবং বিভিন্ন যে মূর্তির কাপড় আছে এবং অন্যান্য সামগ্রী আছে সেটি নিয়ে এখন তারা দিন গুনছে। আর কয়দিন বাকি, আগামী 9 অক্টোবর এই শারদীয় উৎসব শুরু হবে এবং
শারদীয় বিসর্জনের মাধ্যমে আগামী 13ই অক্টোবর শেষ হবে এই হিন্দু ধর্মের সবচেয়ে বড় যে উৎসব শারদীয় দুর্গা উৎসব। নেত্রকোনায় ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে এবং সেনাবাহিনীর বিভিন্ন টিম প্রতিটি মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। তারা আশ্বস্ত করছেন সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনের যাতে সমাপ্তি ঘটে। আমাকে নেত্রকোনা জেলা কিছুক্ষণের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন। এটি হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপ। 6টি সংস্কার কমিশন এবং দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 2:30টায় বিএনপিকে দিয়ে সংলাপ শুরু হবে। সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন প্রথমত তারা প্রধান উপদেষ্টার কথা শুনবেন, এরপর তারা রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইবেন। সর্বশেষ গত 31শে আগস্ট রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। আজ দুপুর 2:30টায় বিএনপি, বিকেল 3টায় জামায়াত ইসলামী, বিকেল 3:30টায় গণতন্ত্র মঞ্চ, বিকেল 4টায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল 4:30টায় হেফাজতে ইসলাম, 5টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, 5:30টায় এবি পার্টির সাথে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে গত 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেন। সংলাপের খবর জানতে যাচ্ছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এই মুহূর্তে সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ইমরুল, সংলাপে বিএনপির প্রতিনিধি দলে কে কে থাকছেন আর কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? ফারজানা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিনিধি দল নেতৃত্ব দিচ্ছেন। এখন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান উনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এসে পৌঁছেছেন। বাকি যারা থাকার কথা রয়েছে তারা এখনও পৌঁছাননি। আমরা যেটি জানতে পেরেছি যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন এই আজকের এই প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যে সংলাপ সেটিতে অংশ নেওয়ার জন্য এখানে আসবেন। তবে সেই সংখ্যাটি কত সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। বেলা 2:30টায় শুরু হবে। কিছুক্ষণের মধ্যে হয়তো বিএনপির প্রতিনিধি দল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে ওনারা এই প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে পৌঁছাবেন। বিএনপির মহাসচিব সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী জানা যায় উনি শরীক হয়েছিলেন, সেখান থেকে রওনা হয়ে সরাসরি তিনি এখানে আসবেন। তো আমরা মূলত যেটি জানতে পেরেছি যে রাষ্ট্র সংস্কারের জন্য সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে কয়েকটি কমিশন গঠন করেছে সেই কমিশনগুলোকে রাজনৈতিক দলগুলো আসলে কীভাবে সহযোগিতা করতে পারে, তাদের মতামত কি, সেই বিষয়টি জানার জন্য আজকে প্রধান উপদেষ্টা তাদের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আহ্বান করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপির তরফ থেকে বিএনপি গেল বছরের জুলাই মাসে তারা 31 দফার যে সুপারিশমালা জাতির সামনে তুলে ধরেছিল রাষ্ট্র সংস্কারের, সেটির আলোকেই তারা তাদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন, সেটি আমরা জানতে পেরেছি। আর জামাত ইসলামী এর পরপরই তারা বৈঠকে বসবেন এবং সেটিতে নেতৃত্ব দিবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং তারও একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা বা এই বিষয়টি আলোচনার জন্য তারা প্রধান উপদেষ্টার কাছে তারা একটি দিবেন, এই বিষয়টা আমরা জানতে পেরেছি। মূলত আজকে 3টি রাজনৈতিক দল, বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই 3টি রাজনৈতিক দলের বাইরে আরও 3টি রাজনৈতিক জোটের সাথে এই সংলাপ আহ্বান করা হয়েছে। যে সেই 3টি জোট হচ্ছে গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট এবং হেফাজত ইসলাম। প্রথম দফা সংলাপে আজকে আমরা যেটুকু তথ্য পেয়েছি যে এই 6টি দল এবং জোটের সাথেই আলোচনা হবে এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপের রাজনৈতিক দলগুলোর সাথে এই সংলাপের দ্বিতীয় দিন অর্থাৎ আগামী শনিবার সেই সংলাপটি হতে পারে। এবি পার্টি এবং
এবি পার্টি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে মূলধারার, তাদের সাথে আগামী শনিবার এই সংলাপটি হতে পারে। তো সবাই অপেক্ষায় আছেন যে বিএনপির সাথে যেহেতু প্রথম এই সংলাপের আয়োজন করা হয়েছে, সেটিতে আসলে বিএনপি নেতারা আসলে কী ধরনের প্রস্তাবনা তুলে ধরেন এবং তারা বেরিয়ে এসে হয়তো সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন, তখন আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো যে আসলে সুনির্দিষ্টভাবে তারা কি কি প্রস্তাবনা তুলে ধরছেন। আর এটি তৃতীয় দফা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা সংলাপ। 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে 12ই আগস্ট প্রথম দফা সংলাপ করেছিল এবং সর্বশেষ 31শে আগস্ট তারা আরেক দফা সংলাপ করেছিল। তবে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা ছাড়া এই দুটি সংলাপ হয়েছিল এবং বলা যায় যে আজকের যে তৃতীয় দফা সংলাপ এটি একটি সুনির্দিষ্ট এজেন্ডার ভিত্তিতে হচ্ছে। যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে সেই কমিশনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত আসলে এখানে চাওয়া হবে। ফারজানা, আমরা জানছিলাম প্রধান উপদেষ্টার সাথে বিএনপির সংলাপের খবর। বিরাজনীতিকরণের রাজনীতি এদেশের মানুষ দেখতে চায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো অবস্থাতে -2 এর মতো প্রজেক্ট মেনে নেওয়া হবে না। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নতুন প্রজন্মকে যথাযথভাবে শিক্ষিত করতে শিক্ষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলেও জানান তিনি। বলেন, আগামীর বিশ্বের নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত করতে হবে। রাজনৈতিক নেতাদের পেছনে না ছুটে নেতাদের বক্তব্যের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতেও শিক্ষকদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এছাড়া বিগত 16 বছরে দায়ের করা গায়েবী মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আজকে কিন্তু ব্যতিক্রম একটি পরিবেশে বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো রাজনৈতিক কারণে রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 111 আমরা দেখতে চাই না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সকালে বঙ্গভবনে সেনাপ্রধান রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটসমূহ কাজ করে যাচ্ছে উল্লেখ করে সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান। দেশের মানুষের কল্যাণে এবং জানমালের নিরাপত্তা প্রদানের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন রাষ্ট্রপতি। একই সাথে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। বর্তমান তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতির সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। শিক্ষা উপদেষ্টা বলেন, যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের জন্য কিছু আচরণবিধি থাকে। বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি। পাঠ্যপুস্তক সংশোধনের বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মাত্র 2-3 সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় এই তাড়াহুড়ো বলেও মন্তব্য করেন তিনি। এবং শিক্ষকের মর্যাদা বিষয় সব পেশাতেই নৈতিকতা একটা বড় জিনিস। আপনারা শিক্ষকরা যখন ছাত্রদেরকে শিশুকাল থেকে ছোটবেলা থেকে পড়াবেন, তখন আমাদের শিক্ষাক্রমে কত দূর আছে আমি জানি না, কিন্তু নৈতিকতা তার শিক্ষাদান একটা বড় জিনিস। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ইসলামী ভাবধারা মেনে চলার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, প্রয়োজনে উপদেষ্টাদের মধ্যেও
সংস্কার আনতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে চুরি দুর্নীতির সাথে জড়িতরা শিক্ষিত হলেও চরিত্রহীন ছিলেন। বিগত সরকার শিক্ষা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে অভিযোগ করে বলেন, একজন শিক্ষক যখন জাল সার্টিফিকেট করে চাকরি নেন, ভোট চুরিতে সহায়তা করেন, তখন আর সেই শিক্ষকের সম্মান কিংবা শিক্ষার মান বলে কিছু থাকে না। তাই সবাইকে শিক্ষিত হওয়ার পাশাপাশি চরিত্রবান হওয়ার আহ্বান জানান নায়েবে আমির। এ সময় শিক্ষকদের জন্য যথাযথ বেতন কাঠামোর দাবিও জানান তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না বলে আশ্বাস দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান দাবি করেন, সংস্থাটির কলঙ্কিত অধ্যায় শেষ। অভিযুক্তদের আর হয়রানি করা হবে না জানিয়ে রেজাউল করিম বলেন, মানুষ ন্যায় বিচার পাবে। গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা কোনো অপরাধের সাথে জড়িত হলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। দুর্গাপূজার নিরাপত্তায় রাজধানী জুড়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। ঢাকা মহানগর গোয়েন্দা ইকোনমিক ক্রাইম সোশ্যাল মিডিয়া স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে। গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। গণ অভ্যুত্থানের 2 মাস পরেও শহীদদের পুনর্বাসনে অগ্রগতি হয়নি জানিয়ে দ্রুত তাদের পুনর্বাসনের পদক্ষেপ নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সকালে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশ থেকে সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই আহ্বান জানিয়েছেন। চিকিৎসার বাইরেও আহতদের ভাতা দেওয়ার দাবি জানান তিনি। গরিবের পেটে লাথি মেরে এখনও বাজার নিয়ন্ত্রণে যেসব সিন্ডিকেট সক্রিয়, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। সমাবেশে জুলাই বিপ্লবের শহীদদের পরিবারের সদস্য এবং স্বৈরাচার শেখ হাসিনার আমলে গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এই পতিত স্বৈরাচার বহুবার সে নিজে সাক্ষী দিয়েছে যে সে দিল্লির আজ্ঞাবহ দাস হিসেবে এখানে টিকে ছিল। দিল্লির ষড়যন্ত্র এখনো আছে। সে ওই গার্মেন্টসে ওই আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে। আমরা আর একটি বারের জন্য দিল্লির হাতে পুতুল হয়ে থাকতে চাই না। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে সাজ রব। ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিমা নির্মাণ। অধিকাংশ মন্দিরে প্রতিমার রং করার কাজও সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে গেট নির্মাণ, আলোকসজ্জা সহ আনুষঙ্গিক কাজ চলছে মণ্ডপগুলোতে। এবছরের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও সার্বিক নিরাপত্তায় মণ্ডপগুলোতে সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করছেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ওয়ালিউল্লাহ ওলি, ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের 5 উপজেলার 432টি মণ্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যেই মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং রং করার কাজও শেষ হয়েছে। শেষ মুহূর্তে গেট নির্মাণ, আলোকসজ্জা সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন মন্দির সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে পূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করায় চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি মণ্ডপে গিয়ে পরিদর্শন করছেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করছেন। এবার প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। প্রশাসন হিসাবে টিওনো সাহেব, প্রেসিডেন্ট সাহেব এবং সেনাবাহিনী, পুলিশ সবাই আমাদের কাছে সহযোগিতা আশ্বাস দিয়ে গেছে। সেনাবাহিনী 2-3 দিন আসলে তারা এই 2 দিনে এসে তারা ফিরে গেছে, কইছে যে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, তাদের মোবাইল নম্বর দিয়ে গেছে। সরকারের নিকট আমাদের একটাই দাবি যেন আমরা সনাতন ধর্মাবলম্বীরা খুব সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারি। 3 শতাধিক প্রতিমা নিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ করেছে রাধা গোবিন্দ সেবাশ্রম নিমতলা মন্দির। এই পূজা মণ্ডপের দর্শনার্থী শুধু বাংলাদেশ নয়, ভারত থেকেও অনেকে এখানে আসেন পূজারী হিসাবে।
এখানে বছর জুড়ে নানা ধর্মীয় অনুষ্ঠান ও পূজা অর্চনা হয়ে থাকে। শিশুদের ধর্মীয় শিক্ষা দেবারও ব্যবস্থা রয়েছে এখানে। আগের বছরের তুলনায় এবার অনেক পুতুল হয়েছে, আবার সুন্দর দৃষ্টিভঙ্গি, অনেক কারুকলামও হয়েছে। আমাদের একটা মনোমুগ্ধকর পরিবেশ। বেড়ছি নিমতলা। আমাদের 12 মাসে 13 পর্বণ যতগুলো অনুষ্ঠান সব কিছু এখানে হয়, বিশেষ করে চৈত্র মাসে মহানাম যজ্ঞ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবার জয়পুরহাটে 292টি মন্দির ও পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে শেষ মুহূর্তে পুজো উদযাপনের প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া নেত্রকোনায় 468টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা, আর রোববার বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিম, আলু ও পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় বাজার স্থিতিশীল রাখতে নিত্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণের আহ্বান জানান তিনি। কেউ যদি সিন্ডিকেট করে বাজার কারসাজির চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বাণিজ্য সচিব। এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি কথা জানিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ না রাখার কথা বলা হয়। পরে শ্যামবাজারের আলু ও পেঁয়াজের আড়ত ঘুরে বাজার তদারকি কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য সচিব। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে সাজ রব। ইতোমধ্যেই শেষ হয়েছে প্রতিমা নির্মাণ। অধিকাংশ মন্দিরে প্রতিমা রং করার কাজও সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে গেট নির্মাণ, আলোকসজ্জা সহ আনুষঙ্গিক কাজ চলছে মণ্ডপগুলোতে। এ বছরের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও সার্বিক নিরাপত্তায় মণ্ডপগুলোতে সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করছেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ওয়ালিউল্লাহ ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের 5 উপজেলার 432টি মণ্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যেই মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং রং করার কাজও শেষ হয়েছে। শেষ মুহূর্তে গেট নির্মাণ, আলোকসজ্জা সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন মন্দির সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে পূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করায় চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি মণ্ডপে গিয়ে পরিদর্শন করছেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করছেন। এবার প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। প্রশাসন হিসাবে টিওনো সাহেব, প্রেসিডেন্ট সাহেব এবং সেনাবাহিনী, পুলিশ সবাই আমাদের কাছে সহযোগিতা আশ্বাস দিয়ে গেছে। সেনাবাহিনী 2-3 দিন আসলে তারা এই 2 দিনের এসে তারা ফিরে গেছে, কইছে যে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, তাদের মোবাইল নম্বর দিয়ে গেছে। সরকারের নিকট আমাদের একটাই দাবি যেন আমরা সনাতন ধর্মাবলম্বীরা খুব সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারি। 3 শতাধিক প্রতিমা নিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ করেছে রাধা গোবিন্দ সেবাশ্রম নিমতলা মন্দির। এই পূজা মণ্ডপের দর্শনার্থী শুধু বাংলাদেশ নয়, ভারত থেকেও অনেকে এখানে আসেন পূজারী হিসাবে। এখানে বছর জুড়ে নানা ধর্মীয় অনুষ্ঠান ও পূজা অর্চনা হয়ে থাকে। শিশুদের ধর্মীয় শিক্ষা দেবারও ব্যবস্থা রয়েছে এখানে। আগের বছরের তুলনায় এবার অনেক পুতুল হয়েছে, আবার সুন্দর দৃষ্টিভঙ্গি, অনেক কারুকলামও হয়েছে। আমাদের একটা মনোমুগ্ধকর পরিবেশ। বেড়ছি নিমতলা। আমাদের 12 মাসে 13 পর্বণ যতগুলো অনুষ্ঠান সব কিছু এখানে হয়, বিশেষ করে চৈত্র মাসে মহানাম যজ্ঞ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবার জয়পুরহাটে 292টি মন্দির ও পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে শেষ মুহূর্তে পুজো উদযাপনের প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া নেত্রকোনায় 468টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা, আর রোববার বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।
দর্শক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে। সংলাপের খবর জানতে যাচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, এই মুহূর্তে সংলাপের কি তথ্য আছে আপনার কাছে এবং কোন দলের সাথে বৈঠকে বসেছেন? কথা ইতিমধ্যে দুটি রাজনৈতিক দলের সাথে তৃতীয় দফার যে সংলাপ আহ্বান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, দুটি দলের সাথে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিএনপির পরে জামায়াতে ইসলামের সাথে সংলাপটি শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। জামাতের আমির উনি এই সংলাপ শেষে তারা কি দাবি উপস্থাপন করেছেন, তাদের কি প্রস্তাবনা, সেই সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছেন। যদিও উনি স্পষ্ট করেননি আসলে কি সুনির্দিষ্ট প্রস্তাবনা জামাতের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে, তবে জামায়াতে ইসলামের পক্ষ থেকে আগামী 9 সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে এবং সেখানে উনি যেটি বলেছেন যে জামায়াতে ইসলামের পক্ষ থেকে সুনির্দিষ্ট দুটি রোডম্যাপের কথা তারা তুলে ধরবেন এবং যেটি আজকেও এখানেও তুলে ধরা হয়েছে। তো বিস্তারিত আমাদেরকে বলেননি। 9 তারিখের সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সেটি পরিষ্কার করবেন যে একটি নির্বাচনের রোডম্যাপ, অর্থাৎ কতদিন নাগাদ নির্বাচনটি হতে পারে এবং আরেকটি সংস্কারের রোডম্যাপ, দুটি বিষয়টি তারা গুরুত্ব দিচ্ছেন এবং তারা নির্বাচনের চেয়ে সংস্কার ইস্যুটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে বিএনপি, এর আগে বিএনপির সাথে সংলাপ হয়েছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে ওনাদের প্রথম এজেন্ডা হচ্ছে একটি নির্বাচন আয়োজন অনুষ্ঠান করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য অনুযায়ী যে অন্তর্বর্তীকালীন সরকারেরও প্রধান এজেন্ডা একটি নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করা এবং নির্বাচন আয়োজনই তাদের প্রধান লক্ষ্য, এই ধরনের একটি বক্তব্য উনি দিয়েছেন। এছাড়া আরও কিছু সুনির্দিষ্ট বিষয়ে বিএনপি তাদের প্রস্তাবনা তুলে ধরেছে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য নির্বাচন কমিশনের নিয়োগ যে আইন সেটি স্থগিত করে অবিলম্বে নির্বাচন কমিশন নিয়োগের তারা দাবি জানিয়েছেন এবং নতুন যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং সেই কমিশনে যাতে কোনো বিতর্কিত লোক প্রবেশ করতে না পারে সেই বিষয়টি তারা এখানকে তুলে ধরেছেন। এছাড়া 2014, 18 এবং 2024 সালে যারা নির্বাচন পরিচালনা করেছেন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা যারা রয়েছেন, তাদেরকে বিচারের আওতায় আনার উনি দাবি জানিয়েছেন। বিএনপির তরফ থেকে দাবি জানানো হয়েছে যে তারা তাদের ভাষায় একটি ভুয়া নির্বাচন হয়েছে, বিতর্কিত নির্বাচন করার দায়ে তাদেরকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন এবং ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যার রায়ের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে বিচারের আওতায় উনি আহ্বান জানিয়েছেন যাতে ওনাদের বক্তব্য ছিল যে রাজনৈতিক সংকট গত 15-16 বছর যাবৎ ছিল, সেই সংকটের জন্য প্রধান বিচারপতি খায়রুল হককে তিনি দায়ী করেছেন। এছাড়া প্রশাসনে যেসব নিয়োগ করা হয়েছে সেই বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে তারা পুনর্নিয়োগের আহ্বান জানিয়েছেন। যারা গত 15 বছর পদবঞ্চিত ছিলেন তাদেরকে নতুন করে নিয়োগের আহ্বান জানিয়েছেন। সুনির্দিষ্টভাবে বিএনপি অনেকগুলো প্রস্তাবনা তুলে ধরেছে। এই মুহূর্তে গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক চলছে, এরপরে আরও 3টি দলের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। দর্শক, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপের সবশেষ খবর জানছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যা প্রচেষ্টার মামলায় প্রকৃত আসামিদের পাশ কাটিয়ে উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নেতাকর্মীদের আসামি করা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপি। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়াকে 5টি মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দুপুরে বাদাইলে এক সংবাদ সম্মেলনের এই অভিযোগ করেন আশুলিয়া থানা বিএনপির নেতারা। এ সময় বক্তারা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এদিকে নরসিংদীতে ছাত্র জনতা অভ্যুত্থানে শহীদ শাওন হত্যা মামলা থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে বাদীকে বাড়ি থেকে তুলে এনে হলফনামায় স্বাক্ষর করা হয়। এর প্রতিবাদে এবং মামলার ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শহীদ ছাত্রদল কর্মী শাওন মিয়ার ভাই ওয়ালিউল্লাহ। বগুড়া শাহজাহানপুর উপজেলার আশেকপুর খরনা গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকালে আন্দোলনে আহতদের বাড়িতে গিয়ে তাদের সাথে দেখা করেন এবং তাদের পরিবারকে নগদ অর্থ প্রদান করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি বলেন, নাশকতাকারীরা ঘাপটি মেরে আছে। এবারে দুর্গাপূজা বিগত বছরের থেকেও শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পালন করতে বিএনপির সকল নেতাকর্মীরা প্রস্তুত থাকতে বলা হয়েছে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে আওয়ামী অপশক্তি ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীরা।
চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। এবারের পূজায় বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে ঐক্যবদ্ধভাবে টিম করে সনাতনী ধর্মাবলম্বীদের পাশে থাকবে বলে জানিয়েছেন বক্তারা। এদিকে ফেনীর ছাগলনাইয়ায় কেন্দ্রীয় সেবা শ্রম মন্দিরে দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে বিএনপি। পরে হিন্দু পরিবারের সদস্যদের মাঝে 5,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। সাতক্ষীরা সীমান্ত থেকে একটি ওয়ান শুটার গান ও 4 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানিয়েছেন, সকালে তলুইগাছা সীমান্তে অস্ত্র চোরাকারবারীরা অবস্থান করছে এমন খবরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা হয় ওয়ান শুটার গান ও 4 রাউন্ড গুলি। পরে অস্ত্র সদর থানায় জমা দেয়া হয়। অস্থির হয়ে উঠেছে ফরিদপুরের ডিমের বাজার। খুচরা পর্যায়ে সরকারিভাবে ডিমের মূল্য প্রতিটি 11 টাকা 8-7 পয়সা নির্ধারণ করা হলেও বাজারে তা 15 থেকে 16 টাকায় বিক্রি করার অভিযোগ ওঠে। দুপুরে ফরিদপুর শহরের চকবাজার এলাকায় ডিমের দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একতা ট্রেডার্স নামে একটি দোকানকে 10,000 টাকা জরিমানা করা হয়। এ সময় অন্য সব ডিমের দোকানগুলোকে ডিমের সঠিক মূল্য নির্ধারণ নিয়ে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়। গাজীপুরের সাব্বির নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় রাকিব এবং সাকিবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাব্বিরের ভাই কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এলাকাবাসী বলেন, টাকার বিনিময়ে এই ঘটনা ঘটে। খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শফিপুর মেইন রোডে মানববন্ধন মিছিল করে এলাকাবাসী। নানান আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এই উপলক্ষে সাভার উপজেলার ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বের করে আনন্দ র্যালি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়া মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা, জামালপুর ও জয়পুরহাটেও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। BNP placed a series of demands to the interim government today as the party held a meeting with the chief advisor, Professor Mohammad Yunus, and other advisors. BNP's demands including removal of 1 or 2 members of the interim government, legal action against former Chief Justice ABM Khairul Haq, removal of partisan judges from the High Court, scrapping some contractual appointments of bureaucrats. The BNP has urged the government to arrange the national elections at the earliest, as well as announce the roadmap to the polls. Underscoring holding elections as the party's first priority, the BNP has also called for the formation of a new election commission. Party Secretary General Mirza Fakhrul Islam Alamgir told reporters after the dialogue today at the State Guest House, Jamuna. The BNP raised concerns about the government still appointing people who were part of the previous fascist regime. নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে স্মরণের কথা বলে এসেছি। আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা 15 বছর ধরে, তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে এসেছি। Chief of Army Staff General Waqaruzzaman today paid a courtesy call on President Mohammad Shahabuddin at a Bangabhavan in Dhaka. During the meeting, the president was apprised of the overall activities of the force by the Army chief.
President Shahabuddin, also the Supreme Commander of the Armed Forces Division, said the Bangladesh Army is playing a commendable role in the welfare of the countrymen and providing security to their lives and property. The Army will stand by the country and its people in any need, including natural calamities in the days to come, the head of state hoped. The Army Chief informed the President that various units of the Army are working across the country to support the civil administration. The National Citizens Committee has condemned what they call the politicization of the July martyrs. Attempts are being made to politicize the martyrs of the July Revolution. The committee members said this during a public rally in the capital, Shahbag, today. During the public rally, the organization also made multiple demands, including the trial of those responsible for the July massacre, rehabilitation of the families of the martyrs, medical treatment for the injured, improvement in law and order, and control of rising prices. They said syndicates are destabilizing the market by metaphorically kicking the common people in the stomach. এই পতিত স্বৈরাচার বহুবার সে নিজে সাক্ষী দিয়েছে যে সে দিল্লির আজ্ঞাবহ দাস হিসেবে এখানে টিকে ছিল। দিল্লির ষড়যন্ত্র এখনো আছে, সে ওই গার্মেন্টসে ওই আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে। আমরা আর একটি বারের জন্য দিল্লির হাতে পুতুল হয়ে থাকতে চাই না। Rezaul Karim Mollik, Additional Commissioner of DMP's Detective Branch of Police, today said there will be no longer any Aina Ghar or Bhater Hotel in the DB office. Speaking at a Meet the Press event at the DMP Media Center, Mollik, in his first formal address since assuming the role, vowed to reform DB's image. He said that the disgraced chapter of DB would end and the office would become a place of justice and accountability. The DB office will not serve as a hangout spot for celebrities, he added. স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে। গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। Former President Professor A.Q.M. Bodruddoza Chaudhry will be buried at his family graveyard of village home at Majidpur of Doyahata in Munshiganj after Johor prayers tomorrow. Before his burial, his third namaz-e-janaza will be held at Srinagar Stadium at 10 a.m. tomorrow. Earlier, his first namaz-e-janaza was held at 8 a.m. today at his own Uttara Women Medical College and Hospital in the capital. His second namaz-e-janaza was after Johor prayers at Baitul Atiq Jami Mosque. Born on 11th October 1930 in Kumilla, Chaudhry led a distinguished life as a prominent physician and senior politician. Last night, he breathed his last, passing away while undergoing treatment at the Uttara Women's Medical College. Bodruddoza was the founding Secretary General of BNP and later became the President of Bangladesh. As a successful parliamentarian, Chaudhry addressed the United Nations 3 times. He had resigned after the BNP's parliamentary party had asked him to quit after lawmakers had lost confidence in him. He resigned from the presidency in 2002. President Mohammad Shahabuddin and Chief Advisor Mohammad Yunus condoled the death of Bodruddoza Chaudhry. The flood situation in Sherpur district has worsened, claiming the lives of 3 people and leaving 60,000 people stranded as upstream water from India's Meghalaya continue to inundate lowland areas. The floods hit 4 upojelas, Nolitabari, Jinaigati, Nokla and Sribardia, affecting 122 villages in 20 unions. In Nolitabari, 3 people, including a woman, died while seeking shelter. Rescue operations were ongoing, with the army joining local volunteers and the fire service to evacuate those stranded. Over 1,000 families have so far been evacuated to safer areas.
Incessant rains triggered waterlogging and traffic gridlocks in different parts of the capital, disrupting a normal life of its residents. The rains, triggered by active monsoon, started at around 1 p.m. on Friday and continued through Saturday afternoon, inundating lanes in different areas, including at Green Road, Dhanmondi, Malibag, Mouchak, Newmarket and Meetpur. 2 millimeters rain was recorded in Dhaka, while 66 millimeter in Sylhet from 6 a.m. to 9 a.m. today. The waterlogging led to nagging traffic jams in some parts of the capital, although today is a weekly holiday. প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তবে ভোটের আগে সংস্কারের রোডম্যাপ চায় জামায়াতে ইসলামী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপে এ দাবি জানায় বিএনপি ও জামায়াত। ইমরুল হাসানের রিপোর্ট। 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় প্রধান উপদেষ্টার সংলাপ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দেয়। 1 ঘণ্টার আলোচনায় সংস্কার ও অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরে বিএনপি। দলটি মনে করে নির্বাচন আয়োজনই সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমি এই মাস দিনকাল নিয়ে কথা বলি না, উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি করা। উনি ফিডব্যাক কি দিয়েছেন স্যার আপনাদের এই দাবি ব্যাপারে? উনি বলেছেন সব কিছু অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন এবং তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের দায়ে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলে বিএনপি। একই সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, ইউনিয়ন পরিষদ বাতিল করা সহ বেশ কিছু দাবি জানিয়েছে দলটি। বিএনপির সাথে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সাথে আলোচনায় বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের পাশাপাশি সংস্কারের রোডম্যাপের কথা তুলে ধরে দলটি। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। আমরা 2টা রোডম্যাপ চেয়েছি, একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে, এই জন্য 2টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি। এরপর একে একে গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার করে একটা নির্বাচন কবে হবে এই রোডম্যাপ ঘোষণা করতে হবে। একই সাথে বলেছি অন্যান্য যে কাজগুলো আছে সেই সংস্কারের প্রস্তাব তারা করে যাবেন, পরবর্তীতে নির্বাচিত সরকার সেগুলো এগিয়ে নেবেন। এর বাইরে এই সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ তাকে করবে। কোনো জায়গায় এরকম হচ্ছে, আগে একটা দল একরকম ভাবতো, কনস্টিটিউশন নিয়ে একটা পজিশন ছিল, এখন মনে করছে না একটা ভালো নির্বাচনের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র করবার জন্য আমাদেরকে সবগুলো মিলেই কাজগুলো করা দরকার, সেগুলোতে তারা কোনো বাধা দিবেন না। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার সাথে জড়িতদের খোঁজ পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন করে কারো পালানোর সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগের নেতাকর্মীরা 5 থেকে 7 আগস্টের ভেতরেই পালিয়েছে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মুগ্ধের স্মরণসভায় তার নামে একটি ভবন ও তোরণ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িতদের একে একে গ্রেফতার করা হচ্ছে। জানান, আওয়ামী সরকার পতনের পর 3 দিনে অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও এখন আর কারো পালানোর সুযোগ নেই। সীমান্তে নিরাপত্তা কঠোর করা হয়েছে। যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7, এই 3 দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। এখন আপনারা দেখবেন, এখন পালাইতে গেলে শুধু ওই আমার পুলিশ বা আমার বিজিবি তা না,
জনগণই কিন্তু তাদের পিছনে আছে। এখন কিন্তু পুলিশ কোনো মামলা করছে না, এই মামলাটা কিন্তু করতেছে সাধারণ পাবলিক। এই জন্য আমাদের এটা ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যে দোষী সাব্যস্ত হবে তার ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা সরকার করবে বলেও জানান উপদেষ্টা। যারা অসুস্থ আছে এই সবাই চিকিৎসা ব্যবস্থা কিন্তু সরকার করবে। এদের যদি বিদেশে পাঠানো দরকার হয় তাও ব্যবস্থা করা হবে। এটার জন্য কোনো কিছুতে কোনো রকম কার্পণ্য করা হবে না। বিদেশ থেকে ডাক্তার আনা হবে, তারাও যদি কেউ সাজেস্ট করে যে এদের কাউকে বিদেশে নিয়ে যাওয়া দরকার, তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সরকার তাদের খুঁজছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বিগত সরকারের সাবেক এমপি মন্ত্রীদের ধরতে সবার সহযোগিতা চান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। হিন্দু সম্প্রদায় যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য সারা দেশে সেনাবাহিনী নিয়োজিত আছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। ঢাকের তালে দুর্গাদেবীকে সম্মান জানাবে হিন্দু সমাজ। এরই মধ্যে দেশব্যাপী পূজার প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। তবে দুর্গাপূজার সময় এক ধরনের নাশকতার আশঙ্কা সবসময়ই থাকে। এই অবস্থায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করছে। তারই অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান। এ সময় দুর্গাপূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি অবহিত করেন পূজা উদযাপন কমিটির নেতারা। ঢাকা শহরে কিন্তু আমাদের কুমারী পূজা হচ্ছে না, কুমারী পূজা হচ্ছে, কুমারী পূজা হচ্ছে মায়ের পূজা করে, যুগন্ত মায়ের পূজা সেখানে হচ্ছে না, কারণ নিরাপত্তা নেই। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পূজা যেতে সবাই শান্তিতে থাকবে। সেনাবাহিনী প্রধান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বেশ কিছু পরামর্শ দেন। বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করেছে এবং নির্বিঘ্নে নিজেদের উৎসব পালন করেছে। আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে। আমি বিশেষভাবে বলে দিয়েছি, এটাই স্বাভাবিক হওয়াই কথা ছিল যে আমরা স্বভাবতই একটা সুন্দর পরিবেশ চাই এবং সেই পরিবেশে সবাই আপনাদের এই পরবটা আপনারা উদযাপন করবেন। পূজা উদযাপন কমিটির নেতারা ছাড়াও পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্দিরে উপস্থিত ছিলেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন না করে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে রাজধানীর রাওয়াব কনভেনশন সেন্টারে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। সেমিনারে আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে এই সরকারকেই ব্যবস্থা নিতে হবে। সেমিনারে রাজনৈতিক বৈষম্যের শিকার সাবেক সামরিক অফিসাররা বৈষম্যহীন ও পেশাদার সামরিক বাহিনী গঠনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে 3 দফা দাবি জানানো হয়। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার, সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে। যদি তারা এটি না করতে পারে, যেই রক্তের উপরে দাঁড়িয়ে তারা ওই আসনগুলোতে বসেছে, সেই রক্তের মর্যাদা তারা নিজেরা নষ্ট করছে। গণ অভ্যুত্থানের 2 মাস পরও শহীদ পরিবারের পুনর্বাসনের অগ্রগতি হয়নি জানিয়ে দ্রুত তাদের পুনর্বাসনের পদক্ষেপ নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সকালে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশ থেকে সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই আহ্বান জানিয়েছেন। চিকিৎসার বাইরেও আহতদের ভাতা দেওয়ার দাবি জানান তিনি। গরিবের পেটে লাথি মেরে এখনও বাজার নিয়ন্ত্রণে যেসব সিন্ডিকেট সক্রিয়, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। সমাবেশে জুলাই বিপ্লবের শহীদদের পরিবারের সদস্য এবং স্বৈরাচার শেখ হাসিনার আমলে গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বর্তমান তরুণ প্রজন্ম রাজনীতির নামে চরম অপরাজনীতি, দুর্বৃত্তায়ন ও দখলের সাথে যুক্ত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। বিভিন্ন শিক্ষক সংগঠন আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি সহ শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননার আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হলে চলবে না, গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। মাত্র 2-3 সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে জানিয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নতুন বছরের প্রথম দিনে বই তুলে দিতে কিছুটা তাড়াহুড়া করে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। এখনকার তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতি, দুর্বৃত্তায়ন এবং দখলদারির ছাত্র রাজনীতির সঙ্গেই শুধু পরিচিত। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণা এবং সেই সঙ্গে মুক্ত চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার স্বাধীনতা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ইসলামী ভাবধারা মেনে চলার আহ্বান জানান। বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। সকল উপদেষ্টা দেশের মেজরিটি মানুষের যে আদর্শ, ইসলামী আদর্শ, এই আদর্শের চিন্তা চেতনা অনুযায়ী তারা দেশকে পরিচালনা করবে, সেভাবেই চিন্তা করবে। জনগণের চেতনার বাইরে যাতে কোনো চিন্তা তারা না করেন, সেজন্য প্রয়োজন হলে উপদেষ্টাদেরকেও পরিবর্তন করতে হবে, উপদেষ্টার মধ্যেও সংস্কার আনতে হবে, তাহলে এই জাতি সঠিকভাবে চলতে পারবে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনে মূল ভূমিকা পালন করে, অথচ তাদের বেতন কাঠামোতে এখনও বৈষম্য বিরাজ করছে। দ্রুত এই বৈষম্য নিরসনের দাবি জানানো হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না বলে আশ্বাস দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান দাবি করেন, সংস্থাটির কলঙ্কিত অধ্যায় শেষ। অভিযুক্তদের আর হয়রানি করা হবে না জানিয়ে বলেন, মানুষ ন্যায় বিচার পাবে। গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা কোনো অপরাধের সাথে জড়িত হলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান এই অতিরিক্ত কমিশনার। দুর্গাপূজার নিরাপত্তায় রাজধানী জুড়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে ঢাকা মহানগর গোয়েন্দা ইকোনমিক ক্রাইম সোশ্যাল মিডিয়া স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে। গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করা হবে না, সেই বিষয়ে রাজনৈতিক সদিচ্ছা খুব জরুরি। এই সদিচ্ছা ছাড়া পুলিশের সংস্কার করলেও তা কাগজে কলমেই হবে। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভয়েস ফর রিফর্ম আয়োজিত মেরামত ও আলাপ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অতীতের সরকারগুলো তাদের রাজনৈতিক প্রয়োজনে পুলিশকে ব্যবহার করেছে। পুলিশের কিছু অফিসারও সেই সুযোগ নিজের স্বার্থ হাসিল করেছে। পুলিশের সাবেক ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এবং আইনজীবীরা পুলিশের পুরনো আইনগুলো সংশোধনেরও প্রস্তাব করেন। পুলিশ নিয়োগে স্বচ্ছতা আনারও আহ্বান জানান বক্তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিম, আলু ও পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। বাজার স্থিতিশীল রাখতে নিত্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণের আহ্বান জানান তিনি। কেউ যদি সিন্ডিকেট করে বাজার কারসাজির চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ার দেন।
এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতির কথা জানিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ না রাখার কথা বলা হয়। পরে শ্যামবাজারের আলু ও পেঁয়াজের আড়ত ঘুরে বাজার তদারকি কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য সচিব।